একজন উপন্যাস লেখক তার পরবর্তী গল্প লেখার জন্য সমুদ্রের পাড়ে এক নির্জন গ্রামে থাকতে আসে। সে অজান্তেই যে বাড়িতে এসে ওঠে, সেই বাড়িটার রয়েছে ভয়ঙ্কর এক অতীত। যেই একবার এই বাড়িতে আসে সে আর কখনোই বেঁচে ফিরতে পারে না। এই বাড়িটাতে ওঠার সময় লেখক স্বপ্নেও ভাবতে পারেনি এবার তার সাথে কি কি ঘটতে যাচ্ছে, কি এমন রহস্য লুকিয়ে আছে এই বাড়িটাতে। এটাই জানবো আজকের মুভির গল্পে। আজ এক্সপ্লেন করব একটি মালায়ালাম হরর মুভি যার নাম নীলাভেলিচাম, মানে নীল রঙের আলো। মুভিটার গল্প শুরু হয় 1964 সালে। সমুদ্রের পাড়ে ছিমছাম সাজানো গোছানো একটা গ্রাম। একদিন গভীর রাতে একজন লোক হাতে টর্চ লাইট নিয়ে সেই গ্রামেরই একটা দোতলা বাংলো বাড়িতে ঢুকছে। সেই বাড়িটা একবারে ঘুটঘুটে অন্ধকার, দেখেই মনে হয় এখানে কেউ থাকে না। লোকটা বাড়ির উঠোনে এসে টর্চের আলো ফেলে চারপাশটা দেখছে। হঠাৎ বাড়িটার সিঁড়ির ওপরে আলো পড়তেই দেখা যায় সাদা শাড়ি পরা একটা ছায়ামূর্তি সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু পর মুহূর্তেই সেই ছায়ামূর্তিটা আবার হাওয়ায় মিলিয়ে যায়। এটা দেখেই লোকটা খুব ভয় পেয়ে দৌড়ে বাড়িটা থেকে পালিয়ে যায়। এর কিছুদিন পর বশির নামের একজন উপন্যাস লেখক টানা রিকশায় বসে সেই গ্রামে আসে। গ্রামের ভেতরে কিছু দূর ঢোকার পরেই বশির রিকশা চালককে একটা দোতলা বাংলো বাড়ির সামনে দাঁড়াতে বলে। তবে বাড়িটা দেখেই রিকশা চালকের চোখে মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। এই বাংলো বাড়িটাই আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। রিকশা চালক তাড়াতাড়ি বশিরকে বাড়িটার সামনে নামিয়ে দিয়েই চলে যায়। এই বাড়িটার নাম হলো ভার্গবী নিলায়াম। এবার বশির একাই তার ব্যাগপত্র নিয়ে বাড়িটার ভেতরে ঢোকে। চারপাশটা দেখলেই বোঝা যায় বহুদিন ধরে এই বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। চারিদিকে শুকনো পাতা দিয়ে ভর্তি, গাছপালা সব শুকিয়ে গেছে। বশির উঠোনের চারদিকটা ঘুরে ঘুরে দেখছে। উঠোনের একপাশে বড় একটা কুয়াও আছে। সে কুয়ার মধ্যে একটা পাথর ফেলে বুঝতে পারে কুয়াটা অনেক গভীর। চারদিকটা দেখা হয়ে গেলে বশির এবার বাড়িটার ভেতরে ঢোকে। বাইরের মতো বাড়ির ভেতরটারও একই অবস্থা। বাড়ির ভেতরে কয়েকটা পুরনো ফার্নিচার পড়ে আছে আর সবকিছুতে মাকড়সার জালে ভর্তি। বশির দোতলার সিঁড়ি দিয়ে উঠতেই একটা তালা লাগানো ঘর দেখতে পায়। ঘরের ভেতরটা দেখার তার খুব ইচ্ছে হয়, কিন্তু সেই ঘরের চাবি তার কাছে নেই। অগত্যা সে দোতলার সেই ঘরটার পাশে আরেকটা ঘরে এসে প্রথমে ঝাড়ু দিয়ে মেঝের ধুলার স্তর পরিষ্কার করে। এরপর ঘরে থাকা টেবিল, চেয়ার, বিছানা পরিষ্কার করে ঘরটাকে মোটামুটি থাকার যোগ্য বানায়। বশির দেখে সেই বাড়িটার কোনো ইলেকট্রিক কানেকশনই কাজ করছে না। ঘরদোর মোটামুটি পরিষ্কার করে বশির দুপুরে খাবার জন্য বেরিয়ে পড়ে। যাওয়ার পথে গ্রামের ডাকপিয়নের সাথে তার দেখা হয়ে যায়। ততক্ষণে তার মতো একজন বড় লেখকের গ্রামে আসার খবরটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। বশির বলে, আমি এদিকে কিছু দূর এগিয়ে যে দোতলা বাড়িটা আছে সেখানেই উঠেছি। আমার কোনো চিঠি আসলে দয়া করে ওই বাড়িতে পৌঁছে দেবেন। তবে বাড়িটার কথা শুনে ডাকপিয়নের মুখ ভয়ে চুপসে যায়, কিন্তু সে তখন বশিরকে আর কিছুই বলে না। এরপর বশির একটা খাবার দোকানে আসে। সে দোকানের মালিককে তার দুপুরের ও রাতের খাবারটা বাড়িতেই পৌঁছে দিতে বলে, কিন্তু ভার্গবী নিলায়ামের কথা শুনে কেউ আর ওই বাড়িতে যেতে রাজি হয় না। দোকানের মালিক বলে, আমাদের টিফিন বাটিটা ভেঙে গেছে, তাই আপনি একটু কষ্ট করে দোকানে এসে খেয়ে যাবেন। বশির একটু অবাক হয়ে বলে, টিফিন বাটি না থাকলে আপনি থালাতেও তো খাবার পাঠাতে পারেন। এটা শুনে দোকানের মালিক বেশ ইতস্তত করতে থাকে। ব্যাপারটা খেয়াল করে বশির বলে, আচ্ছা ঠিক আছে, আমি না হয় দোকানে এসেই খেয়ে যাব। এরপর বশির তার এক বন্ধুর সাথে দেখা করতে চায়। দরজায় কড়া নাড়তেই বন্ধুর মামা এসে দরজা খোলে। বশিরের বন্ধু কুথিরাম তাকে দেখে ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসায়। তার বাকি বন্ধুরাও এসে আড্ডায় যোগ দেয়। বশির চা খেতে খেতে বলে, তোরা তো 2 মাস ধরে আমাকে একটা বাড়ি খুঁজে দিতেই পারলি না, আর আমি 2 দিন আগে এসে সুন্দর দোতলা একটা বাড়ি খুঁজে পেয়েছি। আজ সকালেই ওই বাড়িতে উঠলাম। এটা শুনে সবাই বেশ অবাক হয়ে যায়, কারণ গ্রামে তো তেমন কোনো বাড়ি খালি ছিল না। তবে দোতলা বাড়ির কথা শুনে রামদাস জিজ্ঞেস করে, তুই কি ভার্গবী নিলায়ামের কথা বলছিস? বশির বলে, হ্যাঁ, ওই বাড়িটার সবগুলো ঘর ফাঁকাই আছে, তোরা চাইলে আমার সাথে গিয়ে থাকতে পারিস। ভার্গবী নিলায়ামের কথা শুনে সবাই ভয়ে খুব চমকে ওঠে। রামদাস বলে, ওই বাড়িতে একটা অপঘাতে মৃত্যু হয়েছে,
হয়েছে। সবাই বলে বাড়িটাতে আত্মা আছে। কয়েক বছর আগে যে পরিবার ওই বাড়িতে থাকতো তাদের মেয়েটা হঠাৎ একদিন কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর সেই পরিবারটা বাড়ি ছেড়ে চলে যায়। রামদাস আরো বলে, ভার্গবী আমার ক্লাসমেট ছিল। স্বপ্নের মতো সুন্দরী ছিল মেয়েটা, খুব ভালো গান গাইতো আর নাচতে পারতো। বশির জিজ্ঞেস করে, তাহলে মারা গেল কেন? রামদাস বলে, আরে প্রেমের কারণে। ছেলেটার নাম ছিল শশী কুমার। সে ভার্গবী নিলয়ামের পাশেই থাকতো। তাদের দুজনের মধ্যে খুব প্রেম ছিল। দিনে দিনে তাদের প্রেম অনেক গভীর হয়ে যায়, কিন্তু একদিন ভার্গবী কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর এরপর শশী কুমার কোথায় চলে গেছে কেউ জানে না। কুয়ার পাশে একটা চিঠিও পাওয়া গিয়েছিল, যেখানে শশী কুমার লিখেছিল সে শহরে গিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করবে। এরপর থেকে ভার্গবী সব ছেলেদের ঘৃণা করত। এখন দিনের বেলায়ও কেউ ভয়ে ওই বাড়ির সামনে দিয়েও যায় না। বশির এতক্ষণ চুপ করে সবার কথা শুনছিল। সন্ধ্যা হওয়ার পর সে বাড়ি ফেরার জন্য উঠে পড়ে। সবাই তাকে বলে, আমরা বলছি ওখানে যাস না, তুই আমাদের সাথেই থাক। তবে বশির বলে, ভার্গবী যদি সত্যিকারের প্রেমিকা হয়ে থাকে তাহলে সে আমার কোনো ক্ষতি করবে না। এটা বলেই বশির টর্চ লাইট জ্বালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। বশির বাড়ির গেট দিয়ে ঢুকে সোজা কুয়ার কাছে চলে আসে। সে কুয়ার নিচে তাকিয়ে বলে, ভার্গবীজি, আমি বশির। একটা উপন্যাস লিখতে কিছুদিনের জন্য এই বাড়িটা ভাড়া নিয়েছি। আজ দুপুরে না জেনেই আমি কুয়ার মধ্যে ঢিল ছুঁড়েছিলাম। আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। তখন হঠাৎই পাশে গাছের আড়ালে একটা খসখস শব্দ হয়। বশির সেদিকে লাইট ঘোরাতেই দেখে অন্ধকারে দুটো চোখ জ্বলজ্বল করছে। সে সেদিকে পাথর ছুঁড়ে মারতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে দৌড়ে পালিয়ে যায়। বশির বাড়িটার দিকে তাকিয়ে আবার বলতে শুরু করে, ভার্গবীজি, একটু মন দিয়ে আমার কথা শুনুন। আমার সব জমানো টাকা বাড়িটার 2 মাসের ভাড়া দিয়ে শেষ হয়ে গেছে। আমার কাছে এখন না আছে কোনো টাকা আর না আছে কোনো যাওয়ার জায়গা। আমার এই দুনিয়াতে আমি ছাড়া আর কেউ নেই। আমার সম্পর্কে সব কথা আপনাকে জানালাম, তাহলে আমি কি এখন বাড়িতে ঢুকতে পারি? বশির কিছুক্ষণ বাইরেই দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বাড়িটার ভেতরে ঢোকে। তখনই দেখা যায় বাড়ির গেটের বাইরে দিয়ে একটা কালো ছায়ামূর্তি চলে যাচ্ছে। বশির তার ঘরে এসে একটা পুরনো গ্রামোফোনে গান চালিয়ে দিয়ে স্নান করার জন্য কুয়ার পাড়ে আসে। সে কুয়া থেকে জল তুলতে তুলতে বলে, ভার্গবীজি, আপনি যদি আর কটা দিন বেঁচে থাকতেন তাহলে দেখতেন আপনাকেও কেউ মন প্রাণ দিয়ে ভালোবাসতো। বশির কুয়ার জল দিয়ে স্নান করছে, আর এদিকে দেখা যায় কুয়ার পেছনে অন্ধকারে সাদা শাড়ি পরে ভার্গবীর আত্মা বসে আছে। স্নান শেষে বশির ঘরে এসে লিখতে বসে, কিন্তু কিছুটা লিখার পরে সে থেমে যায়। লেখার জন্য আজ তার কিছুই মাথায় আসছে না। তাই সে ডায়েরিটা বন্ধ করে ল্যাম্পের আলো কমিয়ে বিছানায় শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্তিতে খুব তাড়াতাড়ি বশিরের চোখে ঘুম নেমে আসে। কিছুক্ষণ পর দেখা যায় ল্যাম্পের আলোটা নিজে নিজে উজ্জ্বল হয়ে গেল, আর তার ডায়েরির পাতাগুলো নিজে থেকেই খুলে যাচ্ছে। ডায়েরির ভেতর থেকে কলমটাও পাশে পড়ে গেল। এদিকে বশির এসব কিছুই বুঝতে না পেরে গভীর ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ পর ল্যাম্পের আলোটা আবারও নিজে নিজে কমে গেল। পরের দিন সকালে ঘুম ভাঙতেই বশির ভার্গবীজিকে গুড মর্নিং বলে। এরপর সে সকালের খাবার খাওয়ার জন্য হোটেলে আসে। সবাই তো বশিরকে জীবিত দেখে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দোকানের মালিক ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কাল রাতে ভার্গবী নিলয়ামে কি হয়েছে স্যার? বশির বলে, কি আর হবে, আমি আরাম করে ঘুমিয়েছি। মালিক বলে, গত বছর এমএন স্যারের বোন আর তার স্বামী ওই বাড়িতে থাকতে এসেছিল, কিন্তু তারা এক রাতও ওখানে থাকতে পারেনি। বশির এমএন স্যারের কথা জিজ্ঞেস করলে মালিক বলে, গ্রামের সবাই এমএন স্যারকে ভগবানের মতো শ্রদ্ধা করে। এমএন স্যার হলো ভার্গবীরই মামাতো ভাই। ভার্গবীর সাথে এমএন স্যারের বিয়ে ঠিক হয়েছিল, তবে ভার্গবী অন্য একটা ছেলেকে ভালোবাসতো, তাই বিয়েটা ভেঙে যায়। এবার মালিক বশিরকে সাবধান করে বলে, শুনেছি ওই বাড়ির একটা বন্ধ ঘরে আজও নাকি ভার্গবীর অনেক জিনিসপত্র রাখা আছে। সবাই বলে ভার্গবীর আত্মা বিভিন্ন রূপ নিয়ে বাড়িটাতে ঘুরে বেড়ায়। অনেকে বাড়ির ভেতরে কুকুর, বিড়াল, ইঁদুর, এমনকি সাপও দেখেছে। বশির এইসব কথা শুনে কিছু না বলে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এদিকে তখন বাড়িটার ভেতরে সেই গ্রামোফোনটা নিজে নিজেই বাজতে শুরু করেছে। দুটো ধূপকাঠি নিজেই জ্বলে উঠেছে, আর মনে হলো কেউ যেন একটা আরাম কেদারা সরিয়ে তাতে বসেছে। এদিকে বাড়ি ফেরার সময় রাস্তায় বশির তার বন্ধুদের দেখতে পায়। সবাই তাকে খুব উৎসাহ নিয়ে গত রাতের কথা জিজ্ঞেস করলে বশির মজা করে বলে, কাল আমার খুব ভালো ঘুম হয়েছে। রামদাস বলে, তুই মজা করা বাদ দিয়ে চল আমাদের সাথে
সাথে থাকবি, কেন জেনে শুনে ওই ভুতুরে বাড়িতে থাকতে চাস? তবে বশির আর কথা না বাড়িয়ে সাইকেলে উঠে চলে যায়। সে বাড়ি ফিরে বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালায়। কিছুক্ষণ কি যেন একটা চিন্তা করে বশির বলে, ভার্গবীজি, আমি যদি আপনার গল্প লিখি তাহলে কেমন হবে? তবে গ্রামের মানুষ যে বানানো গল্প বলে সেটা না, আপনার জীবনের আসল গল্পটা আমি লিখতে চাই। এরপর বশির গিয়ে আবারও তার ডায়েরিতে লিখতে বসে। তবে নিচের একটা ঘর থেকে বাসনের ঝনঝন শব্দ শুনে বশির ছুরি হাতে নিয়ে তাড়াতাড়ি নিচে নেমে আসে। সে একটা ঘরের খোলা জানালায় উকি দিয়েই দেখে ঘরের মেঝেতে একটা পুরনো ট্রাঙ্ক পড়ে আছে, আর কেউ এসে ওটা চুরি করার চেষ্টা করছিল। বশির ঘরের ভেতরে দেখে বুঝতে পারে এটাই তালা দেয়া ভার্গবীর সেই ঘরটা। তাই সে তখনই ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে। আয়নার পাশে রাখা একটা তানপুরা দেখে সে বুঝতে পারে এটা বাজিয়ে হয়তো ভার্গবী গান গাইতো। মেঝেতে পড়ে থাকা ট্রাঙ্কটা তুলে সে ছুরি দিয়ে সেটার তালা ভেঙে ফেলে। ট্রাঙ্কের ভেতর থেকে বেরিয়ে আসে ভার্গবীর একটা অপরূপ সুন্দর ছবি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে বসির দেখে সেই ঘর থেকেই শশী কুমারের বাড়িটাও দেখা যায়। এবার সে ঝাড়ু দিয়ে ভার্গবীর পুরো ঘরটা পরিষ্কার করে দেয়। সেদিন বিকেলে সে তার ডায়েরিটা নিয়ে সমুদ্রের পাড়ে এসে বসে আর মনে মনে শুধু ভার্গবীর কথাই চিন্তা করছে। রাতে বশির যখন তার ঘরে ঘুমিয়ে পড়েছে তখনই একজন অচেনা লোক চুপি চুপি সেই বাড়িতে ঢোকে। লোকটা যে বাড়ির সিঁড়ির সামনে আসে তখন হঠাৎই বিদ্যুৎ চমকালে দেখা যায় ভার্গবী সাদা শাড়ি পরে বারান্দায় বসে আছে। এটা দেখেই লোকটা প্রচন্ড ভয়ে জোরে চিৎকার করে ওঠে। হঠাৎ এত জোরে চিৎকার শুনে বশির নিচে এসে দেখে লোকটা মাটিতে শুয়ে ছটফট করছে। লোকটাকে এমন অবস্থায় দেখে বশির তাকে শান্ত করে ঘরে এনে বসায়। লোকটা বলে, আমার নাম ছোটে পারিগান্নি, আমি এই গ্রামে নতুন, কাজ খোঁজার জন্য এসেছি। কিন্তু বাড়িতে ঢোকার পরেই ম্যাডাম আমার গলা চেপে ধরেছিল। বশির খুব অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন ম্যাডাম? পারিগান্নি বলে, আরে আপনার স্ত্রী, উনি তখন নিচে বারান্দায় বসেছিল, আমাকে দেখেই আমার বুকে চেপে বসে মারতে এসেছিল। এটা শুনে বশির বুঝতে পারে পারিগান্নি ভার্গবীর আত্মাকে দেখেছে, আর সে ভেবেছে ভার্গবী হলো তার স্ত্রী। বশির সবকিছু বুঝতে পারলেও সে আর পারিগান্নিকে কিছুই বলে না। সে তাকে এই বাড়িতেই কাজের জন্য রেখে দেয়। পারিগান্নি ঘুমিয়ে পড়লে বশির বারান্দায় গিয়ে বলে, ভার্গবীজি, লোকটা অনেক গরিব, এখানে কাজের খোঁজে এসেছে, দয়া করে ওকে এখানে থাকতে দিন। পরের দিন সকাল হতেই তারা দুজনে মিলে ঘরবাড়ি পরিষ্কার করার কাজে লেগে পড়ে। পারিগান্নি কি একটা কাজে বাড়ির বাইরে গিয়ে হঠাৎই চিৎকার করতে করতে আবার ফিরে আসে। সে খুব ভয় পেয়ে বশিরকে বলে, আমি কালো কাপড়ে ঢাকা একজনকে দেখলাম, কোনো শব্দ করলে লোকটা নাকি তাকে মেরে ফেলবে বলেছে। এটা শুনে বশির সাথে সাথে বাইরে আসে কিন্তু কাউকেই দেখতে পায় না। তাই সে ভাবে হয়তো পারিগান্নি কি নাকি দেখে ভয় পেয়েছে। সারাদিনের কাজ শেষে বশির রাতের খাবার আনার জন্য দোকানে যায়, আর এদিকে পারিগান্নি বাড়ির সিঁড়িতে বসে ল্যাম্প জ্বালাতে ব্যস্ত। হঠাৎই একটা কালো বিড়াল এসে পারিগান্নির সামনে বসে পড়ে। বিড়ালটা খুব অদ্ভুতভাবে এক দৃষ্টিতে পারিগান্নিকেই দেখছে। কিছুক্ষণ পরে পারিগান্নি ঘরের ভেতরে নুপুরের আওয়াজ শুনতে পায়। কেউ যেন নুপুর পায়ে এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে। তখনই ভার্গবীর ঘর থেকে খুব সুন্দর তানপুরা সুর ভেসে আসে। পারিগান্নি এত সুন্দর সুর শুনে ভাবে বাবুর স্ত্রী কত সুন্দর তানপুরা বাজাতে পারে। সে সিঁড়িতে বসেই বাবুর স্ত্রীর তানপুরা বাজানো শুনতে থাকে। পরের দিন সকালে বশির পারিগান্নিকে তার বন্ধুদের বাড়িতে পাঠায় কুয়া পরিষ্কার করার দড়ি আনার জন্য। অচেনা লোক দেখে বন্ধুর মামা এসে পারিগান্নিকে জোরে চেপে ধরে। পারিগান্নির চিৎকার চেঁচামেচি শুনে সবাই দৌড়ে এসে তাকে মামার হাত থেকে ছাড়ায়। পারিগান্নি নিজের পরিচয় দেওয়ার জন্য বশিরের লেখা একটা চিঠি দেখায়। এটা দেখে বশিরের বন্ধুরা তাকে দড়ি দিয়ে দেয়। পারিগান্নি বাড়ি ফিরে বশিরকে সব ঘটনা জানায়। সে বলে, কাল বাইরে যে কালো কাপড়ে ঢাকা লোকটা দেখেছিলাম, আমার মনে হয় সেটা আপনার বন্ধুর মামাই ছিল। তবে বশির পারিগান্নির কথা শুনে সেটা হেসেই উড়িয়ে দেয়। এরপর সে কোমরে দড়ি বেঁধে কুয়ার ভেতরে নামে আর পারিগান্নি শক্ত করে দড়ি ধরে ওপরেই দাঁড়িয়ে থাকে। তবে হঠাৎ একটা হাঁচি দিতেই তার হাত থেকে দড়ি ছুটে যায় আর বশির ব্যালেন্স সামলাতে না পেরে কুয়ার নিচে গিয়ে পড়ে। পারিগান্নি ভয়ে তাড়াতাড়ি বশিরের বন্ধুদের কাছে এসে খবর দেয়। সে কাঁদতে কাঁদতে বলে, বাবু যখন কুয়ায় পড়ে গেল তখন আমি চুরির আওয়াজ শুনলাম, কিন্তু বাবুর স্ত্রীকে তো কোথাও দেখতে পেলাম না। রামদাস অবাক হয়ে জিজ্ঞেস করে, বাবুর স্ত্রী মানে?
পারিগান্নি বলে, আরে ভার্গবী ম্যাডাম, বাবুর স্ত্রী। রামদাস আরো বেশি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি তাকে দেখেছো? পারিগান্নি বলে, হ্যাঁ দেখেছি তো, অন্ধকারে ম্যাডাম একটু বেশি চকচক করে। তবে পারিগান্নি যখন জানতে পারে ভার্গবী বশিরের স্ত্রী নয়, একটা অতৃপ্ত আত্মা, তখন সে ভয়ে একেবারে অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরলে সে দেখে বশির তার সামনেই বসে আছে। রামদাস বশিরকে জিজ্ঞেস করে, তুই নাকি কুয়ায় পড়ে গিয়েছিলি, তাহলে উঠলি কিভাবে? বশির বলে, আমার কিছুই মনে পড়ছে না, শুধুই বুঝতে পারলাম শরীরটা কেমন যেন হালকা হয়ে গেল। এরপর যখন চোখ খুললাম তখন দেখি আমি কুয়ার ওপরে উঠে এসেছি। এদিকে এই সব শুনে পারিগান্নি খুব ভয় পায় আর সে কিছুতেই ওই বাড়িতে যেতেই চায় না। তাই বশির সেদিন একাই বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে আবারও লিখতে বসে, কিন্তু এত কিছুর মধ্যে তার আর উপন্যাস লেখা হয় না। সে প্রতিদিন সমুদ্রের পাড়ে গিয়ে বসে আর শুধু ভার্গবীর কথাই চিন্তা করে। চোখে না দেখেও বশির যেন ভার্গবীর প্রতি এক অদৃশ্য মায়ায় জড়িয়ে গেছে। বশির দেখে একটা পুরনো বাক্সে অন্যান্য জিনিসের সাথে লাল রঙের রিবনে জড়িয়ে আছে ভার্গবীর একগুচ্ছ চুল। একদিন রাতে বশির যখন সমুদ্রের পাড়ে বসে আছে তখনই সে দেখে সমুদ্র থেকে একটা উজ্জ্বল নীল রঙের আলো যেন তাকেই ডাকছে। বশির এটা দেখে নীল আলোটার দিকে এগিয়ে যায়। সেই নীল আলোটা ধীরে ধীরে ভার্গবীর এক কালো ছায়ামূর্তিতে রূপ নেয়। ভার্গবী যেন বশিরকে কিছু বলতে চাইছে, তবে বশির আরো সামনে এগোতেই আলোটা হাওয়ায় মিলিয়ে আবারও চারিদিকে অন্ধকার নেমে আসে। সেদিন বশির বাড়ি ফিরে ভার্গবীর ছবিটা টেবিলের উপরে ঠিক তার মুখের সামনে রাখে। সে লেখা শুরু করতেই যাবে তখনই শুনতে পায় বাড়ির বাইরে থেকে ছমছম নুপুরের শব্দ। শব্দটা শুনেই বশির এক মুহূর্তের জন্য একেবারে স্থির হয়ে যায়। সে ধীরে ধীরে জানালার কাছে এসে দাঁড়াতেই দেখে বাগানের বড় গাছটার ওখানে ভার্গবী দোলনায় দোল খাচ্ছে। এই প্রথম নিজের চোখে ভার্গবীর আত্মাকে দেখে বশির খুব চমকে যায়। তার সারা শরীর যেন ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। তবুও সাহস জুগিয়ে একটা টর্চ লাইট হাতে নিয়ে নিচে আসতেই দেখে সেখানে এখন আর কেউ নেই। বশির আবারও ঘরে চলে যায়, কিন্তু ঘরে ঢুকতেই দেখে তার লেখা গল্পের কয়েকটা পাতা কেউ জ্বালিয়ে দিয়েছে। বশির বুঝতে পারছে হয়তো ভার্গবীর আত্মাই এটা করেছে। টেবিলের কাছে যেতেই সে দেখে ভার্গবীর ছবিটার সামনে একটা নিউজ পেপার কাটিং রাখা। সেটাই লেখা আছে, লখনৌগামী একটা ট্রেনের সেকেন্ড ক্লাস কামরায় পরিচয়হীন একটা ছেলে লাশ পাওয়া গেছে। ছেলেটার বয়স 35-এর কাছাকাছি হবে আর লাশটা দেখে বোঝাই যায় ছেলেটাকে 2 দিন আগেই খুন করা হয়েছে। লাশের পকেট থেকে মালায়ালাম নিউজ পেপারে মোড়ানো একগুচ্ছ কোকড়ানো চুলও পাওয়া গেছে। তাই মনে করা হচ্ছে লোকটা মালায়ালি। কেউ কেউ ধারণা করছে প্রেমে ব্যর্থ হওয়ার কারণেই ছেলেটা আত্মহত্যা করেছে। সেই পেপার কাটিংটার সাথে রাখা আছে একটা চিঠি। চিঠিটা নানুকুট্টান নামের একজন লোক ভার্গবীকে লিখেছিল। চিঠিতে লেখা আছে, নানুকুট্টান ভার্গবীকে খুব ভালোবাসে, কিন্তু ভার্গবী তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে এটা সে কিছুতেই মেনে নিতে পারবে না। তাই সে ভার্গবীর ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করতে পারে। এবার বশির তার বন্ধুদের কাছে গিয়ে নানুকুট্টানের কথা জিজ্ঞেস করে। রামদাস বলে, নানুকুট্টান খুব বাজে লোক ছিল। সে ছিল খুবই বদমেজাজি আর কালো জাদু, বশীকরণ এইসব কুসংস্কারে খুব বিশ্বাস করত। বশির এটাও জানতে পারে ভার্গবীর সোমা আর লতা নামের দুজন প্রিয় বান্ধবীও ছিল। এবার সে আরো কিছু জানার জন্য সোমা ও লতার সাথে দেখা করতে আসে। ভার্গবীর মাও তাদের দুজনের সাথেই থাকে, তবে সে এখনো তার মেয়ের মৃত্যুটাকে মেনেই নিতে পারেনি। সোমা আর লতা ভার্গবীর মৃত্যুর জন্য শশী কুমারকেই দায়ী করে, তাই তারা এখন শশী কুমারকে খুব ঘৃণা করে। তাদের সবাইকে দেখাশোনা করার জন্য পাপ্পু নামের একটা ছেলে ওই বাড়িতে থাকে। পাপ্পুকে ভার্গবী প্রথম এই বাড়িতে এনেছিল। বশির ভার্গবীর মার কাছে এসে কুয়ার পাশে পাওয়া চিঠিটার কথা জিজ্ঞেস করলে মা বলে তিনি একটা চিঠি পেয়েছিলেন ঠিকই, কিন্তু পরে নানুকুট্টান এসে চিঠিটা নিয়ে যায়। বশির এবার ভাবতে থাকে নানুকুট্টানের সাথে ভার্গবীর মৃত্যুর কি কোনো সম্পর্ক আছে। এসব ভাবতে ভাবতেই যেন তার সব চিন্তা একেবারে জট পাকিয়ে যাচ্ছে। সেদিন রাতে বশির যখন লিখতে বসেছিল তখন হঠাৎ সে কুয়ার পার থেকে খুব জোরে একটা শব্দ শুনতে পায়। কিসের শব্দ হলো সেটা দেখার জন্য সে নিচে যেতেই কেউ তাকে মারার জন্য একটা চাকু ছুঁড়ে মারে। তবে একটুর জন্য চাকুটা তার গায়ে না লেগে একটা গাছে বিঁধে যায়। পরের দিন বশির চাকুটা নিয়ে হোটেলের মালিককে দেখায়।
দেখায়। হোটেল মালিক বলে, এইরকম চাকু তো আমাদের গ্রামে আগে কখনো দেখিনি, এটা নিশ্চয়ই আমাদের গ্রামের কারো হবে না। এরপর মালিক জিজ্ঞেস করে, ভার্গাভিকে নিয়ে আপনার লেখা কত দূর এগোলো? বশির বলে, লেখা এখনো শেষ হয়নি, তবে আমি নিশ্চিত করে বলতে পারি ভার্গাভি আত্মহত্যা করেনি। রাতের বেলা বসে লিখতে বসলে দেখে ল্যাম্পের কেরোসিন শেষ হয়ে গেছে, তাই সে কেরোসিন নেয়ার জন্য তার বন্ধুদের বাড়িতে আসে। রাতে খুব ঝড় বৃষ্টি হতে পারে দেখে সবাই আজ রাতটা তাকে এখানেই থেকে যেতে বলে, কিন্তু বশির বলে, আমার গল্পটা আর বেশি বাকি নেই, তাই আজ আমাকে বাড়িতে ফিরতেই হবে। এরপর সে কেরোসিন নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে বাড়ির গেটের সামনে আসতেই বশির যা দেখে তাতে সে একেবারে থমকে দাঁড়ায়। পুরো বাড়িটা অদ্ভুত এক নীল রঙের আলোয় ভরে গেছে। এটা দেখে বশির খুব অবাক হলেও ধীর পায়ে বাড়ির ভেতরে ঢোকে। দোতলার ঘরে এসে দেখে টেবিলে রাখা ল্যাম্পটা থেকে নীল রঙের আলো বেরিয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। এটা দেখে বশির মুচকি হেসে ভার্গাভিকে ধন্যবাদ জানায়। সে বলে, আমি খুব তাড়াতাড়ি আপনার গল্প লেখা শেষ করে আপনাকে পড়ে শোনাবো। কিছুদিন পর বশির তার লেখা গল্প নিয়ে কুয়ার পাড়ে এসে বসে। সে ভার্গাভিকে তার লেখা পড়ে শোনাতে শুরু করে, আর এখানেই ভার্গাভির রহস্যের জট খুলতে থাকে। বশিরের গল্পের সাথে সময় চলে আসে অতীতে। শশী কুমার তার বাড়িতে বসে সেতার বাজাচ্ছে, আর পাশের বাড়ির অপরূপ সুন্দরী ভার্গাভি সেতারের সুরে নাচছে। ভার্গাভির ঘুঙুরের শব্দ আর শশী কুমারের সেতারের শব্দ মিলে যেন এক মোহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। ভার্গাভি আর শশী কুমার মনে মনে একজন আরেকজনকে পছন্দ করে। একদিন ভার্গাভি তার দুই বান্ধবীকে নিয়ে শশী কুমারের বাড়িতে আসে তাকে কলেজ অ্যানিভার্সারি নিমন্ত্রণ করার জন্য। অনুষ্ঠানের দিন শশী কুমার আগেই কলেজে পৌঁছে গেছে। ভার্গাভি তার বান্ধবীদের সাথে গাড়িতে করে কলেজে আসে। তাদের সাথে এসেছে ভার্গাভির মামাতো ভাই নানুকুট্টন। সে খুবই বদমেজাজি একজন মানুষ, সবাইকে ধমক দিয়ে ভয় দেখিয়ে রাখাই যেন তার কাজ। অনুষ্ঠান শেষ হলে ভার্গাভি শশী কুমারকে নিয়ে গাড়িতে উঠে বাড়ি চলে যায়। তবে শশী কুমারকে ভার্গাভির সাথে দেখে নানুকুট্টন মনে মনে হিংসায় জ্বলে যাচ্ছে। এভাবে যতই দিন যায় ভার্গাভি আর শশী কুমার ততই কাছাকাছি চলে আসে। ভার্গাভির মাও শশী কুমারকে খুব পছন্দ করে। তিনি প্রায়ই শশী কুমারকে ডেকে বিভিন্ন রকমের রান্না করে খাওয়ায়। ভার্গাভি আর শশী কুমার পাঁচিলের এপার ওপার দাঁড়িয়ে সারা রাত কথা বলে। একদিন নানুকুট্টন পাঁচিলের ওপরে রাখা শশী কুমারের একটা চিঠি দেখে ফেলে। চিঠিটা পড়ে সে তাদের ভালোবাসার কথাটা জানতে পারে। নানুকুট্টন তো মনে মনে রাগে একেবারে ফেটে পড়ছে। একদিন সে শশী কুমারের সাথে দেখা করতে তার বাড়িতে আসে। তখনই পাপ্পু এসে শশী কুমারকে ভার্গাভির পাঠানো একটা উপহার দেয়। এটা দেখে নানুকুট্টন বুঝতে পারে ভার্গাভির পুরো পরিবার তাদের সম্পর্কের কথাটা জানে, আর তারা এতে সায়ও দিচ্ছে। নানুকুট্টন শশী কুমারকে খুঁচিয়ে খুঁচিয়ে তার সম্পর্কে সব কথা জেনে নেয়। এরপর সে ভার্গাভির মার কাছে এসে ভার্গাভিকে বিয়ে করার প্রস্তাব দেয়। তবে ভার্গাভির মা বলে তার এখনো তো পড়াশোনা শেষ হয়নি, তাই এখনই ভার্গাভির বিয়ের কথা তারা ভাবছে না। তখনই পাপ্পু এসে একটা নাটকের গল্প শোনাতে শুরু করলে নানুকুট্টন পাপ্পুর ওপরে খুব রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। তখনই ভার্গাভি এসে নানুকুট্টনকে আটকিয়ে তাকে বাইরের লোক বলে অপমান করে। নানুকুট্টন বলে আর কিছুদিন পরে ভার্গাভি তার স্ত্রী হবে, তাই সে কোনো বাইরের লোক নয়। এটা শুনে ভার্গাভি বলে সে কোনোদিনই তাকে বিয়ে করবে না। এই কথাটা নানুকুট্টনের বেশ সম্মানে লাগে। পরের দিন ভার্গাভি শশী কুমারকে বলে, আমার জন্য অন্য জায়গা থেকে বিয়ের সম্বন্ধ এসেছে, তাই আমাদের এখনই বিয়ের ব্যাপারটা ভেবে দেখা উচিত। এদিকে নানুকুট্টন ভার্গাভির সাথে দেখা করতে তাদের বাড়িতে আসে। তবে ভার্গাভির মা বলে সে এখন লাইব্রেরিতে গেছে। ভার্গাভি বাড়ি ফিরে দেখে নানুকুট্টন তার জন্য একটা চিঠি লিখে রেখে গেছে। চিঠিতে সে লিখেছে ভার্গাভি অন্য কাউকে ভালোবাসবে, এটা সে কিছুতেই মেনে নেবে না। ভার্গাভিকে পাওয়ার জন্য সে সবকিছু করতে পারে। এই চিঠিটাই বশির পেপার কাটিং এর সাথে পেয়েছিল। চিঠিটা পড়ে ভার্গাভি বেশ চিন্তায় পড়ে যায়। একদিন রাতে শশী কুমার তার এক বন্ধুর সাথে বাড়ি ফিরছে। তারা তাদের কোনো এক আন্দোলনের দল নিয়ে কথা বলছিল। এই আন্দোলনের জন্যই শশী কুমার লখনৌ থেকে এই গ্রামে পালিয়ে এসে গা ঢাকা দিয়ে আছে। তার বন্ধু ট্রেন ধরবে বলে চলে গেলে শশী কুমার একাই বাড়ির পথে হাঁটতে থাকে। তখনই অন্ধকারের মধ্যে কেউ একজন শশী কুমারের ওপর গুলি চালায়। সে কোনো রকমে গাছের আড়ালে লুকিয়ে তার জীবন বাঁচায়।
পরদিন শশীকুমার ভার্গবীকে বলে সে লখনৌয়ের পরিস্থিতি জানার জন্য সেখানে যাবে। 6 মাস পর ফিরে এসে সে ভার্গবীকে বিয়ে করে তার সাথে নিয়ে যাবে। এটা শুনে ভার্গবী খুব মন খারাপ করে শশীকুমারকে জড়িয়ে ধরে। এদিকে দেখা যায় একটু দূরে দাঁড়িয়ে নানুকুট্টন তাদের দুজনে সব কথা শুনছিল। সেদিন রাতেই শশীকুমার লখনৌ যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ভার্গবীকে বিদায় জানিয়ে সে ট্রেন স্টেশনে চলে আসে। টিকিট কাটতে গিয়ে সে দেখে নানুকুট্টনও ব্যবসার কাজে একই ট্রেনে দিল্লি যাচ্ছে। নানুকুট্টন বলে তার সাথে একজন বন্ধুরও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ তার এক আত্মীয় মারা যাওয়ায় সে আর যেতে পারছে না। নানুকুট্টনের কাছে থাকা তার বন্ধুর টিকিটটা সে শশীকুমারকে দিয়ে বলে আপনি আমার সাথেই চলুন। এরপর সে একটা ফলের প্যাকেট দিয়ে বলে ভার্গবী এটা তার জন্য পাঠিয়েছে। এরপর দুজনে একসাথে ট্রেনে উঠে সেকেন্ড ক্লাস কামরায় গিয়ে বসে। ট্রেন ছাড়তে এখনো অনেক দেরি আর শশীকুমারের বেশ খিদেও পেয়েছে, তাই সে ভার্গবীর দেয়া প্যাকেটটা থেকে একটা ফল খায়। কিন্তু খাওয়ার পরেই তার শরীরে কেমন যেন অস্বস্তি হতে শুরু করে। তার গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু সে কোনো কথাই বলতে পারছে না। এদিকে এই সব দেখে নানুকুট্টান মুচকি মুচকি হাসছে। সে জোর করে শশীকুমারকে সিটে শুইয়ে দিয়ে একটা চাদর দিয়ে তাকে ঢেকে দেয়। এরপর শশীকুমারের সব জিনিসপত্র নিয়ে ট্রেন থেকে নেমে পড়ে। সময় হলে ট্রেনটা ছেড়ে দিয়ে ধীরে ধীরে গ্রাম থেকে চলে যায়। এরপর কয়েকদিন কেটে যায়, তবে ভার্গবী পোস্ট অফিসে গিয়ে খবর নেয় শশীকুমারের কোনো চিঠি আসেনি। সে নিজে যে চিঠি পাঠায় তারও কোনো উত্তর আসে না। ভার্গবী প্রতিদিন শুধু শশীকুমারের একটা খবরের আশায় দিন গুনতে থাকে। এই সবের মাঝে নানুকুট্টন বারবার এসে ভার্গবীকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু ভার্গবীর উত্তর একটাই, সে শশীকুমারকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না। তবে নানুকুট্টন ভার্গবীকে পাওয়ার জন্য একেবারে অধৈর্য হয়ে পড়ে। একদিন রাতে ভার্গবী পাঁচিলের কাছে দাঁড়িয়ে তার আর শশীকুমারের আগের দিনগুলোর কথাই মনে করছিল। তখনই সেখানে নানুকুট্টন এসে বলে অপেক্ষা করে আর লাভ নেই, সেদিন শশীকুমারের ট্রেনের টিকিটটা আমি কেটে দিয়েছিলাম। এরপর সে কিভাবে শশীকুমারকে খুন করেছে সেটাও বলে দেয়। শশীকুমার আর বেঁচে নেই এটা জানতে পেরে ভার্গবীর পুরো পৃথিবীটাই যেন একেবারে ওলট পালট হয়ে যায়। তার এতদিনের অপেক্ষা যে এভাবে শেষ হয়ে যাবে এটা সে কল্পনাতেও ভাবতে পারেনি। নানুকুট্টন বলে এবার আমাকে বিয়ে করা ছাড়া তোমার আর কোনো বিকল্প নেই। ভার্গবী তার রাগ সামলাতে না পেরে শরীরের সব শক্তি দিয়ে নানুকুট্টনকে একটা থাপ্পড় মারে। এবার নানুকুট্টন ভার্গবীর চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে কুয়োর মধ্যে ফেলে দেয়। এরপর সে নিজেই একটা চিঠি লিখে কুয়োর পাশে রেখে যায়, যেখানে লেখা ছিল শশীকুমার লখনৌ গিয়ে আরেকটা বিয়ে করেছে। লোকমুখে ছড়িয়ে যায় শশীকুমার ভার্গবীকে ধোঁকা দিয়েছে, তাই সে এটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। কাহিনী পড়া শেষ হলে বসির কুয়ার নিচে তাকিয়ে জিজ্ঞেস করে ভার্গবীজি আমি যা লিখেছি সেটা কি সত্যি? তখনই পাশে থেকে নানুকুট্টন বলে ওঠে কাহিনীর সত্যতা যাচাই করার জন্য আমি তো আছি। বশির বলে আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি প্রথমে আমার বন্ধুর মামাকে সন্দেহ করেছিলাম, তবে সেদিন পাপ্পুর কথা শুনে সবকিছু পরিষ্কার হয়ে গেল। সব ঘটনার পেছনে আপনিই আছেন নানুকুট্টন, মানে সবার প্রিয় এমএন স্যার। নানুকুট্টন বলে সবকিছু ঠিকই লিখেছেন, তবে একটা ভুল হয়ে গেছে। সেদিন ট্রেনে বিষ খাওয়ার পরেও শশীকুমার মারা যায়নি, তাই আমি তাকে গলা টিপে মেরে ফেলেছিলাম। তবে ভুল শুধরে গল্পটা পাবলিশ করা পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা সেটা বলতে পারছি না। এটা বলেই নানুকুট্টন বশিরের লেখা সবগুলো পাতা কুয়ায় ফেলে দেয়। সে আরো বলে আমি আগেও একবার চাকু ছুঁড়ে আপনাকে মারার চেষ্টা করেছিলাম, তবে আপনি ভাগ্যের জোরে বেঁচে গেছেন। কাল সকাল হলেই 30 ট্রাক বালু আসবে আর এই কুয়াটাকে চিরদিনের জন্য ঢেকে দেয়া হবে। সেই বালুর নিচে চাপা পড়বে ভার্গবী, আপনি আর আপনার লেখা এই কাহিনী। তবে ভার্গবী বলেছিল সে মৃত্যুর পরেও নাকি আমার উপরে প্রতিশোধ নেবে। এটা বলে সে একটা চাকু হাতে বশিরের উপরে আক্রমণ করে। তাদের দুজনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর লড়াই। এক সময় নানুকুট্টন চাকু দিয়ে বশিরের পেটে মেরে তাকে খুব ঘায়েল করে ফেলে। এদিকে বিদ্যুৎ চমকালেই দেখা যায় ভার্গবীর দূর থেকে তাদেরকেই দেখছে। নানুকুট্টন বশিরকে কুয়ার কাছে নিয়ে তাকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে, তবে টানা হেঁচড়ার এক পর্যায়ে নানুকুট্টন নিজেই কুয়ায় পড়ে যায়। কিন্তু কুয়ার ভেতরে একটা সাদা শাড়ি এসে নানুকুট্টনের পায়ে জড়িয়ে যায়। সে যতই ওপরে ওঠার চেষ্টা
করে ততই শাড়িটা তার পায়ে শক্ত করে জড়িয়ে নানুকুট্টানকে নিচে টানতে থাকে। কিছুক্ষণ এভাবেই দাপাদাপি করে নানুকুট্টান জলের তলায় ডুবে যায়। এরপরেই খুব অদ্ভুতভাবে কুয়ার জলে গোলাকার ঘূর্ণন শুরু হয়। জলের নিচ থেকে উজ্জ্বল নীল রঙের একটা আলো উপরে উঠে আসে, আর সেই আলোর সাথে বেরিয়ে আসে বশিরের লেখা গল্পের প্রত্যেকটা পাতা, যেগুলো নানুকুট্টান কুয়ার ভেতরে ফেলে দিয়েছিল। বশির কুয়ার পাড়ে দাঁড়িয়ে খুব অবাক হয়ে এই দৃশ্য দেখছে। এবার নীল আলোটা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেলে গল্পের পাতাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। বশির বুঝতে পারে ভার্গবের আত্মা এবার মুক্তি পেয়েছে। সে আকাশের দিকে তাকিয়ে বলে, আশা করি এবার আপনি আর শশীকুমার অন্য কোনো জগতে একসাথে সুখে শান্তিতে থাকতে পারবেন। আর এখানে আমি আপনার বন্ধু হিসেবে সব সময় আপনার জন্য শুভকামনা করে যাব। এটা দেখিয়েই এই মুভিটাকে এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।